ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, চারিদিকে দীপাবলির এত উৎসবে সবাই আমরা মেতেছিলাম, যার জন্য তোমাদের ক্লাসটা আমি কন্টিনিউ করতে পারিনি। আজ থেকে আমাদের ক্লাস আবার ক্রমাগতভাবে চলতে থাকবে। সেই ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ আমাকে নতুন লুকে। চলো বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করব। গতদিন আমি তোমাদের পড়িয়েছিলাম দুটি ভেক্টরের ডট গুণ। আমি তখন বলে দিয়েছিলাম যে দুটি ভেক্টরের ক্রস গুণ কী করে করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং ক্রস গুণ রিলেটেড যত অঙ্ক আছে প্রত্যেকটা ধরে ধরে আমি বই থেকে করাবো। ওকে, তাহলে আজকে আমরা কি শিখবো? দুটি ভেক্টরের ক্রস গুণ কী জিনিস, সেখান থেকে কোন টাইপের কোশ্চেন আমাদের বইতে আছে। শুরু করা যাক ক্লাসটি। দেখো, এ ক্রস বি জিনিসটা কি। ধরো আমি একটা ভেক্টর লিখেছি এ, তার সঙ্গে বি আর একটা ভেক্টর রয়েছে, এর যদি ক্রস করি, ক্রস করলে আমরা কি পাবো? সেটা হলো মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। প্রত্যেকটা জিনিস আমি এক এক করে বোঝানোর চেষ্টা করব। মনে করো এখানে একটা ভেক্টর রয়েছে, সেটা হলো এ ভেক্টর, আর এখানে আরেকটা ভেক্টর রয়েছে, সেটা হলো বি ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণটি হলো থিটা। তাহলে এ ক্রস বি ভেক্টরটা কি জিনিস? তার মান হলো মড এ মানে এর দৈর্ঘ্য, সেটা নির্ণয় করা আমি শিখিয়েছি। মড বি মানে এটারও দৈর্ঘ্য, সেটা নির্ণয় করাও আমি শিখিয়েছি। সাইন থিটা নিতে হবে, এক্ষেত্রে ডট প্রোডাক্ট করলে কস থিটা, ক্রস প্রোডাক্ট করলে সাইন থিটা, যেখানে থিটা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ। আর এন ক্যাপ জিনিসটাকে, এই এন ক্যাপ জিনিসটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে। মনে করো আমার এই আঙুল, এটা হলো এ ভেক্টর, আর এই যে আমার আরেকটা আঙুল রয়েছে, এটা হলো বি ভেক্টর। তাহলে দেখো সবাই, এ ভেক্টর আর বি ভেক্টর যে সমতলে রয়েছে, এন ক্যাপ হলো তার সঙ্গে লম্ব ভেক্টর, অর্থাৎ দুটোর সঙ্গেই লম্ব থাকতে হবে। যদি তোমাকে বইতে কখনো জিজ্ঞাসা করে যে এ এবং বি দুটোর উপর একটা অভিলম্ব ভেক্টর নির্ণয় করো, তাহলে তোমাকে বুঝতে হবে কি করতে বলা হয়েছে, ক্রস প্রোডাক্ট করতে বলা হয়েছে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের দিক কোসাইনে কাজে লাগবে, এবং এই কনসেপ্টটাই কিন্তু আমাদের সরলরেখা চ্যাপ্টারে গিয়েও কাজে লাগবে। তাহলে কি বললাম, যে এ ভেক্টর আর বি ভেক্টর যে সমতলে রয়েছে, এন ক্যাপ মানে হলো তার সঙ্গে অবিলম্ব ভেক্টর। এই অবিলম্ব ভেক্টরটা উপরেও হতে পারে, নিচেও হতে পারে। তাহলে আমরা বুঝবো কিভাবে? ধরো এইটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এ ক্রস বি করছি, মানে এইভাবে আমি ঘুরছি। এবার তুমি বোতলের সিপিটা এইভাবে ঘোরানোর চেষ্টা করো। আমার কাছে একটা বোতল আছে, আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। এই ধরো বোতলের সিপিটা এই জায়গায় খোলা রয়েছে, ঠিক আছে? এ আমি কোনটা বলেছি, এইটা হলো এ আর এইটা হলো বি। এ ক্রস বি যখন আমি করব, তার মানে কি আমি এই যে এ থেকে বি এর দিকে ঘোরাচ্ছি, ঘোরালে দেখো বোতলের সিপিটা নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে এ ক্রস বি করলে যে অবিলম্ব ভেক্টরটা পাবো, অর্থাৎ এন ক্যাপ, সেটা হবে নিচের দিকে। যদি বি ক্রস এ করি, তার মানে কি বি এর থেকে এর দিকে যাচ্ছে, দেখো এই যে আমি যদি ঘোরাই, তাহলে সেটা কি হচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে বি ক্রস এ করলে তখন আমরা উপরের ভেক্টরটা পাবো। তাহলে এইটা কি পাবো, সেটা বোতলের সিপি দিয়েও তোমরা নিজেরা বিচার করতে পারো, যদিও এটা খুব বেশি কাজে লাগে না। শুধু যে কথাটা কাজে লাগবে সেটা হলো এ ক্রস বি, মানে এ আর বি যে প্লেনে আছে তার সঙ্গে অবিলম্ব হলো এ ক্রস বি। ক্লিয়ার? তোমাকে ধরো বললো যে এ আর বি যে সমতলে আছে তার উপর একটা অবিলম্ব একক ভেক্টর নির্ণয় করো। তাহলে একক ভেক্টর তুমি প্রথম ভুলে যাও, অবিলম্ব বলেছে মানে এ ক্রস বি করলাম, করার পর তার একক ভেক্টর নির্ণয় করবো, অর্থাৎ ওটাকেই ওর মড ভ্যালু দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমি প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি। যেখানে আমাদের এ ক্রস বি মানে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, এন ক্যাপটা হলো অবিলম্ব একক ভেক্টর, যার মান হলো 1, কিন্তু এটা এ আর বি যে সমতলে রয়েছে তার সঙ্গে পারপেন্ডিকুলারভাবে থাকবে, অবিলম্বভাবে থাকবে বা লম্বভাবে থাকবে। ক্লিয়ার? এবার এটা তো হলো আমাদের এ ক্রস বি এর তাৎপর্য। এ ক্রস বিটা নির্ণয় কি করে করতে হয় সেটা আমি একটু দেখাবো, একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। একদম সহজ জিনিস, সবাই দেখবে, পারবে তোমরা। দেখো আমি তোমাদের বই থেকে একটা উদাহরণ নিয়েছি, এ ভেক্টর হলো এটা, বি ভেক্টর হলো এটা। তাহলে এ ক্রস বি কি করে নির্ণয় করতে হবে সেটা একটু দেখো। যদি আমরা লিখি এ ক্রস বি, তাহলে প্রথম এরকম ডিটারমিনেন্টের চিহ্ন দেবো আমরা। চিহ্ন দেওয়ার পর উপরে লিখবো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, লিখলাম। এবার নিচ দিয়ে কিছু সংখ্যা লিখতে হবে, সেটা কি করে লিখবো? প্রথম এ লিখেছো তাই এর সংখ্যাগুলো আগে লিখবো, সেটা কত, 2 3 -4। তারপরে লিখেছি বি, তাহলে বি এর সংখ্যাগুলো তার নিচ দিয়ে লিখবো। বিতে কত রয়েছে, 1 2 1 1 2 1। এবার ডিটারমিনেন্ট আমরা যেমন করে ভাঙা শিখেছিলাম সেমভাবে এটাকেও ভাঙবো। কি করে ভাঙবো একটু দেখে নাও। প্রথম আই ক্যাপ এর সাপেক্ষে এই কোনাকুনি গুণ মাইনাস এই কোনাকুনি গুণ, তাহলে এই কোনাকুনি গুণ করলে 3 আর মাইনাস দিয়ে দিলাম, এই কোনাকুনি গুণ করলে -8, তাহলে মাইনাসে মাইনাসে +8। মাইনাস জে ক্যাপ, জে ক্যাপের সঙ্গে এই কোনাকুনি গুণ, 2 অক্ষে 2,
মাইনাস দিয়ে দিলাম, আবার এই কোনাকুনি গুণ, তাহলে -4, -4 এখানে মাইনাসে মাইনাসে +4। তারপরে রইল কে ক্যাপ, কে ক্যাপের ক্ষেত্রে কি করব, এই কোনাকুনি গুণ, 2 2 4, এই যে 4 লিখলাম, মাইনাস দিয়ে দিলাম, তারপরে এই কোনাকুনি গুণ, তাহলে এই জায়গায় রইল 3। তাহলে এটাকে আমরা খুব সহজে ডিটারমিনেন্ট যেভাবে শিখেছিলাম সেম ভাবে এটাকে ভাঙিয়ে দিতে পারবো। তাহলে এটাই হলো a ক্রস b, আর কিচ্ছু না। তাহলে যোগ বিয়োগ করি, 8 আর 3 11 হয়, i ক্যাপ, 4 আর 2 যোগ করলে 6 হয়, 6 j ক্যাপ, আর এখানে রইল শুধুমাত্র k ক্যাপ। এটাই হলো a ক্রস b। এটা কিন্তু a ক্রস b, নট n ক্যাপ। n ক্যাপ মানে আমি বলেছি অভিলম্ব একক ভেক্টর। যদি তোমাকে বলা হয় a ক্রস b বরাবর একটা একক ভেক্টর নির্ণয় করো, তাহলে একক ভেক্টর নির্ণয় করা তো খুব সহজ জিনিস, অনেকবার শিখিয়েছি আমি। কি একক ভেক্টর বের করতে হলে ওই ভেক্টরকেই যদি তার মডুলাস ভ্যালু দিয়ে আমরা ভাগ করে দিই, সেটাই কিন্তু একক ভেক্টর হয়। তাহলে যদি কোনো সময় তোমাকে a ক্রস b এর একটা অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে বলা হয়, তাহলে ওই ভেক্টরের মান এই যে যা পেয়েছি সেটাকেই তার মড ভ্যালু দিয়ে শুধু ভাগ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এই টাইপের কোশ্চেন আমাদের এখানে থাকতে পারে। তাহলে আমরা এই যে দেখলাম a ক্রস b, a ক্রস b মানে কিছুই না, i j k ক্যাপ বসাবো, সংখ্যাগুলো প্রথমে যেটা লিখেছি তার সংখ্যাগুলো লিখবো, দ্বিতীয়তে যেটা লিখেছি তার সংখ্যাগুলো লিখবো, ডিটারমিনেন্ট যেমন করে ভাঙা শিখেছি আমরা থার্ড সেমিস্টারে সেম ভাবে এটাকে ভাঙিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। এটাই a ক্রস b, আর কিচ্ছু না। ওকে, ধরো এই জায়গা থেকে তোমাকে কোনো সময় a ক্রস b তার মডিউলাসটা বলে দেওয়া আছে, তাহলে তোমাকে বলেছে থিটার মান নির্ণয় করো। কি করে তুমি থিটার মান নির্ণয় করবে সেটা একটু এখান থেকে ব্যাখ্যা করে দিই আমি। ধরো আমি মড a ক্রস b এইটা বলে দেওয়া আছে, এর মান আমি কি ধরে নিলাম, ধরো এর মান হলো x, যাই হোক একটা মান আছে। আর এই জায়গায় মড a তার মানও বলে দেওয়া আছে মনে করো y, আর মড b তার মানও বলে দেওয়া আছে মনে করো z। এখন আমাদের জিজ্ঞাসা করেছে সাইন থিটা বা থিটার মান নির্ণয় করো। তাহলে এই জায়গা থেকে যদি সব দিকে আমি মড চালনা করে দিই, এই জায়গা তো মড আছে, এই জায়গা তো মড আছে, আর সাইন থিটায় মড দেওয়া মানে কি সূক্ষ্মকোণ, মড দেওয়া মানে পজিটিভ আসবে, আর সাইন থিটা পজিটিভ হয় প্রথম কোঅর্ডিনেটে, তাহলে সেটাকে আমরা সূক্ষ্মকোণ কল্পনা করে নিলাম। আর এন ক্যাপের মড বসিয়ে দিলাম, তাহলে বোথ সাইডে আমি মড চালনা করেছি। এন ক্যাপ মানে একটা একক ভেক্টর, একক ভেক্টরের মডুলাস সর্বদা 1 হয়। তাহলে এই জায়গা থেকে আমি কি বলতে পারি যে সাইন থিটা মানে কি মড অফ a ক্রস b বাই নিচে রয়েছে মড a ক্রস মড b। ক্রস না দিয়ে তুমি নর্মালি এখানে যে কোনো গুণ দাও, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে সাইন থিটার মান পেয়ে যাবো। তাহলে এই টাইপের অঙ্ক তোমাদের বইতে দিয়ে দেওয়া আছে, কোথায় দিয়ে দেওয়া আছে আমি বলে দিচ্ছি, সেই টাইপের অঙ্ক একটা আমি করিয়েও দিই তোমাদের। দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার 37 এর 16 দাগের 1 দাগে কি অঙ্ক বলেছে সেটা একটু আমি বুঝিয়ে দিই। 16 দাগের 1 দাগে বলেছে যে মড অফ a ক্রস b এটা মানে 6 বলে দেওয়া আছে 6, আর মড অফ a এটা বলে দেওয়া আছে 3, এটা 3 বলে দেওয়া আছে, আর মড অফ b এটা ইজ ইকুয়াল টু 4 বলে দেওয়া আছে 4। তাহলে বলেছে যে a ও b ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এই লজিক অনুযায়ী যদি আমরা বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাওয়া উচিত। তাহলে এই জায়গা থেকে আমি কি লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু a ক্রস b, সেটা মানে 6 বলেছে। ওকে, মড a মানে 3 বলেছে, মড b মানে 4 বলেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি নিচে রয়েছে 3 4 12, উপরে রয়েছে 6 দিয়ে যদি 12কে কাটা হয় তাহলে 2 হয়। সাইন কত ডিগ্রির মান 1/2 হয়, সাইন কিন্তু 30 ডিগ্রির মান 1/2 হয়, 30 ডিগ্রি মানে π/6। এই যে a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করা হলো। ডট প্রোডাক্ট দিয়ে a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়, কিন্তু পার্টিকুলার কোনো কেসে যদি তোমাকে ক্রস প্রোডাক্ট বলে দেওয়া থাকে তাহলে তো এইভাবেই বের করতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক আমাদের বইতে থাকতে পারে। এবার ক্রস প্রোডাক্টের কয়েকটা অঙ্ক আমি তোমাদের করে দিই, তারপরে আরও কিছু আলোচনা করব। চলো এগিয়ে যাই সামনের দিকে। দেখো এখানে আমি পেজ নাম্বার 36 2-এর 4 দাগটা নিয়েছি, বলেছে যে a ক্রস bটা নির্ণয় করো। যেটা আমি একটু আগে তোমাদের ডিটারমিনেন্টের মাধ্যমে শেখালাম সেম ভাবে এই অঙ্কটা করব। a ক্রস b তাহলে নির্ণয় করি। এই যে আমরা লিখছি a ক্রস b, a ক্রস b মানে কি বলেছিলাম তোমাদের, প্রথম ডিটারমিনেন্টের মধ্যে i j k ক্যাপ লিখে নেব। তাহলে এই যে ডিটারমিনেন্ট চিহ্ন দিলাম আমি, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ দিয়ে দিলাম। তারপর প্রথমে যে সংখ্যা লিখেছি তার সংখ্যাগুলো লিখব 2 -5 3, তাহলে এই যে 2 -5 3। তারপরে দেখো বি ভেক্টরের ক্ষেত্রে কি রয়েছে 1 -2 -4, তাহলে এই যে 1 -2 -4 হলো। এবার ডিটারমিনেন্ট যেমন করে ভাঙতে হয় এটাকে তেমন করেই ভেঙে দেবো। তাহলে এই যে ভাঙছি আমরা i ক্যাপ এই বরাবর গুণ করলে হয় 20, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, একটা মাইনাস বসালাম, এই বরাবর গুণ করলে হয় -6, ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, তারপর মাইনাস জে ক্যাপ রইল,
এই বরাবর গুণ করলে হয় -8, একটা মাইনাস বসাতে হয়, এই বরাবর গুণ করলে হয় 3। এই হয়ে গেল আমাদের জে ক্যাপের কাজ। এবার কে ক্যাপের মান বের করব, তাহলে এই জায়গায় দিলাম প্লাস কে ক্যাপ। কে ক্যাপের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই বরাবর গুণ করতে হয় -4, একটা মাইনাস দিয়ে দিতে হবে, আর এই বরাবর গুণ করব সেটা হবে -5, তাহলে মাইনাসে মাইনাসে +5। আচ্ছা, যদি 11-এর কোনো স্টুডেন্ট এই ভেক্টরের ক্লাসটা দেখে থাকো, তারা ডিটারমিনেন্টের সম্পর্কে আইডিয়া নেই তাদের, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে আই লেখার সময় এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, আর এখানে পজিটিভ। আর গুণ কি করে করতে হয়, আই যখন তুমি নেবে তখন আইকে ঢেকে রাখো, তাহলে এই দেখো এই কোনাকুনি এই কোনাকুনি, যে যখন নেবে তখন এই যে এই কোনাকুনি এই কোনাকুনি, কে যখন নেবে এই কোনাকুনি এই কোনাকুনি। বোঝা গেছে? তাহলে এইভাবে মনে রাখতে হবে তোমাদের। তাহলে এটাকে আমি দেখতে পাচ্ছি কত রয়েছে, 20 আর 6 26 আই ক্যাপ, এখানে রয়েছে -11 মাইনাসে মাইনাসে +11 জে ক্যাপ, আর এখানে রয়েছে শুধুমাত্র কে ক্যাপ। তাহলে এই হলো আমাদের কিন্তু এ ক্রস বি। তাহলে এ ক্রস বি সরাসরি যদি কোথাও জিজ্ঞাসা করে থাকে, যেমন 2 দাগের 4খানা অঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, এগুলো তো আর করে দেখানোর কোনো দরকার হয় না। এই এ ক্রস বি রিলেটেড আর কি কি অঙ্ক আছে সেগুলোই এবার আমি বই থেকে করানো শুরু করব। তার আগে আমি তোমাদের একটা থিওরি শিখিয়ে নেব। দেখো, এবার আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে উপাংশ, ভেক্টর উপাংশ, স্কেলার উপাংশ, বা এটাকে অনেক সময় অভিক্ষেপও বলে থাকে। যে স্কেলার অভিক্ষেপ, ভেক্টর অভিক্ষেপ কি জিনিস সেটা একটু বলো। ধরো এই জায়গায় রয়েছে আমাদের বি একটা ভেক্টর, বি ভেক্টর কি বললাম, বি ভেক্টর রয়েছে এখানে, আর এই জায়গায় রয়েছে একটা ভেক্টর, সেটা হলো এ ভেক্টর। ওকে, এখন তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করেছে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। শুধুমাত্র অভিক্ষেপ বলুক, স্কেলার অভিক্ষেপ বলুক, উপাংশ বলুক, স্কেলার উপাংশ বলুক, চারটে কথা একই। কি কি বললাম, অভিক্ষেপ অথবা স্কেলার অভিক্ষেপ, অথবা যদি বলা হয় উপাংশ অথবা স্কেলার উপাংশ যদি বলা হয়, তাহলে সেটা একই জিনিস। এই অভিক্ষেপ জিনিসটা কি, অভিক্ষেপ মানে আসলে ছায়ার দৈর্ঘ্য। কেমন, এই জায়গা মনে করো একটা পেন রেখেছি আমি, এই জায়গায় যদি সূর্য থাকে তাহলে সূর্য ওই পেনের উপর পড়লে পরে ছায়া তৈরি হবে কোথায়, এখানে। তাহলে এ ভেক্টর এইভাবে গিয়েছে, ওর ছায়ার দৈর্ঘ্য মনে করো এইটুকু, তাহলে আমি ধরলাম এই যে এ ভেক্টরের ছায়ার দৈর্ঘ্য এইটুকু। তাহলে সেই ভাষাটাই বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ মানে ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। ক্লিয়ার কথাটা? তাহলে দেখো তো, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, নামকরণ যদি করি এটা এ, এটা বি, আর এটা সি বিন্দু, তার মানে আমাকে আসলে এ বি বের করতে বলা হয়েছে, তাই তো? তাহলে আমি কি বলতে পারি, এটা যদি থিটা হয় তাহলে এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। ভূমি আর অতিভুজ দিয়ে কি তৈরি হয় বলো, ভূমি আর অতিভুজ দিয়ে কি তৈরি হয়, কস থিটা। তাহলে আমি কি এই জায়গা থেকে বলতে পারি যে কস থিটা মানে হলো ভূমি, ভূমি মানে হচ্ছে এ বি যেটা আমাকে নির্ণয় করতে হবে, আর অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে এসি যেটা মানে হলো আসলে এ ভেক্টর, তাই তো? তাহলে এ বিটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তার আগে আমরা জানি কি, ধরো কস থিটা যদি বের করা হয়, কস থিটা মানে আমরা এটা শিখেছিলাম আগের ক্লাসে এ ডট বি বাই মড এ মড বি, এটা আগের ক্লাসে তো আমরা শিখেছিলাম। তাহলে এই কস থিটার ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই যে বসিয়ে দিচ্ছি, কস থিটা মানে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ভেক্টর মড বি ভেক্টর ইজ ইকুয়াল টু রয়েছে এ বি বাই মড এ ভেক্টর। দেখো বোথ সাইড থেকে মড এ ভেক্টরটা কেটে দিলাম। ক্লিয়ার? তাহলে পড়ে রয়েছে এ বির দৈর্ঘ্যটা কত পড়ে রয়েছে, এ বির দৈর্ঘ্যটা আসলে এ ডট বি বাই মড বি। তাহলে এই হলো থিওরি থেকে একটা সূত্র প্রমাণ করা। কিন্তু এত ইতিহাস আমরা মনে না রেখে সহজভাবে কি করতে পারবো না অঙ্কটা? অবশ্যই পারবো। কিভাবে পারবো? আমাকে কোন ভেক্টরের উপর বলেছে, বি ভেক্টরের উপরে। দেখো বি নিচে বসেছে, কার কার উপাংশ, বি ভেক্টরের উপরে এ ভেক্টরের উপাংশ, ওই দুটো ডট দেখো উপরে বসেছে। তাহলে যদি কখনো বলা হয় বি ভেক্টরের উপরে এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো বা অভিক্ষেপ নির্ণয় করো, উপরে ওদের ডট প্রোডাক্ট, যার উপরে বলবে তাকেই নিচে বসিয়ে দেবে। এইটা নোট করবে খাতায়, যার উপরে বলবে সেটাকেই নিচে বসিয়ে দেবো। ভাষাটাই যেন বইয়ে যে আমাদের লাইনটা লেখা আছে ওই লাইনটা খুব সুন্দর করে পড়বে, কার উপরে বলেছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। যদি সি ভেক্টরের উপর এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ বা অভিক্ষেপ নির্ণয় করতে বলা হয়, তাহলে সিটাকে আমরা নিচে পাঠিয়ে দেব আর উপরে ওদের ডট প্রোডাক্ট বসিয়ে দেবো। ডট প্রোডাক্ট যে কোনো দিক দিয়ে করা যায়, অর্থাৎ সি ডট এও লিখতে পারো, এ ডট সিও তোমরা লিখতে পারো। তাহলে এটাকেই বলা হয় অভিক্ষেপ বা স্কেলার অভিক্ষেপ। যদি তোমাকে ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করতে বলা হয়,
ভালো করে বুঝবে, দুটো ভাষা আলাদা। এটা হলো স্কেলার অভিক্ষেপ আর এখন আমি বললাম ভেক্টর অভিক্ষেপ। যদি তোমাকে ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করতে বলা হয় তাহলে তুমি কি করবে? এই যে রাশিমালাটা আমি নির্ণয় করেছি এটা স্কেলার অভিক্ষেপ কেন সেটাও আমি একটু বুঝিয়ে দিই। স্কেলার অভিক্ষেপ কারণ এ ডট বি করলে আমরা একটা সংখ্যা পাই, আর মড বি করলেও একটা সংখ্যা পাই। সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেটাও একটা সংখ্যা হয়, সেই জন্যই এর নাম স্কেলার অভিক্ষেপ। কোনো একটা স্কেলার সংখ্যা 2 এটাকে শুধুমাত্র ভেক্টরে যদি কনভার্ট করতে হয় তাহলে এর সঙ্গে একটা একক ভেক্টর গুণ করে দিলেই ভেক্টর হয়ে যায়, কিন্তু এর মানের কোনো পরিবর্তন ঘটে না। যেমন 2 গুণ 1 মিটার যদি আমি লিখি সঙ্গে সঙ্গে এটা কিন্তু ভেক্টর হয়ে গেল, কিন্তু এর মান কত রয়েছে? 2ই রয়েছে। তাহলে এই স্কেলার থেকে যদি আমাকে ভেক্টরে যেতে হয় তাহলে একটা একক ভেক্টর গুণ করে দিলেই ভেক্টর অভিক্ষেপ হয়ে যাবে। তাহলে একক ভেক্টর কি করে গুণ করব? এটা তো ছিল আগের থেকেই বাবা জীবন, এটা তো ছিল, তাই না? একটা একক ভেক্টর গুণ করব, যে কোনো ভেক্টরকে তার মডুলাস দিয়ে ভাগ করলে একক ভেক্টর হয়। তাহলে মনে করো আমি সাইডে বি ভেক্টর নিচ্ছি আর ওটাকেই ওর মড দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটাই হয়ে গেল একটা একক ভেক্টর। একক ভেক্টর যদি এর সঙ্গে গুণ করি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটে না, বারবার এটাকে বলছে বুঝবে। তাহলে এই হলো ভেক্টর অভিক্ষেপ। তাহলে এটাকে সুন্দর করে লিখলে কি হয় যে ভেক্টর অভিক্ষেপ যখন বলবে, এই সাইডটা মুছে দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের। ভেক্টর অভিক্ষেপ যখন বলবে তখন কি করবে যে এ ডট বি সাইডে নর্মালি বি বসিয়ে দেবো, নিচে মড বি তার স্কোয়ার। তাহলে আমরা দুটি জিনিস শিখলাম, একটা হলো স্কেলার অভিক্ষেপ, একটা হলো ভেক্টর অভিক্ষেপ। স্কেলার অভিক্ষেপ বললে পারে এ ডট বি, যার উপরে বলবে সেটা নিচে বসিয়ে দেবো। ভেক্টর অভিক্ষেপ বললে এ ডট বি, যার উপরে বলবে সেটাই সাইডে বসাবো, সেটাই নিচে হোল স্কোয়ার করবো। ওকে, তাহলে এই টাইপের কয়েকটা অঙ্ক আমরা করে ফেলি ফটাফট করে। পেজ নাম্বার 37 তোমরা বের করে ফেলো আর থিওরিটা লিখে নেবে। কোনো ক্লাস কিন্তু ব্যাকলগ রাখবে না, ক্লাস কন্টিনিউ তোমরা পাবে। হয়তো পুজো অর্চনার জন্য একটু প্রবলেম হয়েছে, কিন্তু ক্লাস তোমরা কন্টিনিউ পাবে, এটুকু আমি তোমাদের বলছি। তোমরা সেই সেট আপ দেখতেও পাচ্ছ, সেজন্য সুতরাং কোনো ক্লাস যেন ব্যাকলগ না থাকে, ক্লাস যেন ক্লিয়ার হয়ে যায়। ওকে, চলো এগিয়ে যাই সামনের দিকে। পেজ নাম্বার 37 বের করো। দেখো পেজ নাম্বার 37 এর 9 দাগের অঙ্কটা কি বলেছে? নিচের প্রতি ক্ষেত্রে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার এবং ভেক্টর উপাংশ নির্ণয় করো। দুটো প্রশ্নই জিজ্ঞাসা করেছে, তাহলে এক এক করে আমরা সমাধান করি। তাহলে প্রথম আমরা বের করব কি? এ ডট বি। এই যে লিখছি এ ডট বি, এ ডট বি, বা একবারেও যদি তুমি লাইনটা লিখে নিয়ে নিচে হিসাব করো তাহলেও অসুবিধা নেই। তাহলে একবারে লিখেই আমি লাইনটা হিসাব করার চেষ্টা করছি। দেখো তাহলে এই যে আমি লিখছি, ভাষাটা কিন্তু যেন পরিষ্কার থাকে। বি ভেক্টর এর অভিমুখে, ভাষা পুরো পরিষ্কার থাকতে হবে কিন্তু। এ ভেক্টর এর স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ সেটা ইজুগাল টু কি লিখবো? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কার উপরে বলেছে? বি এর উপরে বলেছে বা বি এর অভিমুখে বলেছে, তাই মড বিটা নিচে বসিয়ে দিলাম। তাহলে এখন এক এক করে মান বসানোর চেষ্টা করি। এ ডট বি, এ ডট বি মানে তুমি দেখে দেখে মান বসাতে পারো অথবা সংখ্যাগুলো লিখে নিয়ে ডট প্রোডাক্ট করো, জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে ওকে, বাই নিচে কি বসাবো আমরা? মড বি। মড বি করলে কি হয়? রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1 প্লাস 1। তাহলে এবার ডট প্রোডাক্ট কি করে করে এই সাইডে আমি দেখাই। দেখো আই রয়েছে, ওইদিকে আই নেই, তাহলে গুণ করতে পারবো না। জে রয়েছে, ওইদিকে জে রয়েছে, গুণ করলে হয় 1। কে নেই, কে আছে, গুণ করা যাবে না, যার সঙ্গে তাকেই গুণ করতে হয়। ডট প্রোডাক্ট বাই নিচে রয়েছে √2। তাহলে এটাই হলো স্কেলার অভিক্ষেপ। ওকে, এখন আমাকে বলেছে ভেক্টর অভিক্ষেপটাও নির্ণয় করো। সেটা কিভাবে নির্ণয় করব? সেম ভাষাটাই জায়গা লিখবো। বি ভেক্টর এর অভিমুখে, অভিমুখে এ ভেক্টর এর ভেক্টর উপাংশ, ভেক্টর উপাংশ। সেই ভেক্টর উপাংশটা কি করে নির্ণয় করতে হয় বলেছিলাম? উপরে ওদের ডট প্রোডাক্ট বসাবো, সাইডে নরমালি সেই অংশটা লিখবো, নিচে তার হোল স্কোয়ার লিখবো, তাই তো বলেছিলাম। তাহলে এ ডট বি এইভাবে তোমরা বসিয়ে করতে পারো। আমি চুরি করে লিখছি, এ ডট বি এর মানে 1 পেয়েছি অলরেডি, সেজন্য আমি চুরি করে লিখে দিচ্ছি। তাহলে এই যে রইল 1, আর বি ভেক্টর মানে কত রয়েছে? বি ভেক্টর মানে রয়েছে জে ক্যাপ প্লাস কে ক্যাপ। কি করলাম? এ ডট বি এর মানে 1 আর বি ভেক্টর মানে এইটা, আর নিচে রয়েছে মড বি তার স্কোয়ার। মড বি মানে √2 পেয়েছি, তার স্কোয়ার করলে হয় 2। তাহলে সুন্দর করে যদি আমরা সাজিয়ে লিখি, জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই রয়েছে 2। এটাই হলো আমাদের ভেক্টর অভিক্ষেপ বা ভেক্টর উপাংশ।
তাহলে এই টাইপের অঙ্ক যদি দেওয়া থাকে আমার তো মনে হয় এগুলো করা উচিত। একই অঙ্ক বারবার কি করবো বলো তো। চলো সামনের দিকে এগোই। তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানিও, যদি কোনো মতামত থাকে সেটাও আমাকে জানিও। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়ে দিয়েছি তোমাদের। যে কোনো টাইপের প্রশ্ন, যে অনেকেই দেখছি জিজ্ঞাসা করছে স্যার ক্লাস কবে কি হবে, সেগুলোর উত্তর কিন্তু আমি তাদের দিয়ে দিই। ক্লাসের পার্টিকুলার কোনো রুটিন এখনও রাখিনি, কারণ আমার টার্গেট রয়েছে প্রতি সপ্তাহে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্লাস তোমাদের কাছে পৌঁছে দেওয়া, কারণ সিলেবাসটা দ্রুত শেষ করার প্রতিজ্ঞা আমি নিজের সঙ্গে করেছি, তোমাদের কাছে না করলেও নিজের কাছে করেছি। তাছাড়া যে কোনো প্রশ্ন যদি থাকে এখানে আমাকে প্রশ্ন করবে, আমি সেই উত্তর যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। হয়তো সঙ্গে সঙ্গে উত্তরটা পাবে না, কিন্তু যথাসম্ভব আমি চেষ্টা করব। ওকে, দেখো 9 দাগের যে 2 দাগটা রয়েছে, 9 দাগের 2 দাগটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, কারণ এখানে এ ভেক্টর মানে একটা বলে দেওয়া আছে, বি ভেক্টর মানে একটা বলে দেওয়া আছে। বলেছে সেমভাবে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ এবং ভেক্টর উপাংশ নির্ণয় করো। এই যে যেমনভাবে আমি করেছি দেখে দেখে নিজে করো। আমি যদি করে দিই একই অঙ্ক, তোমার কোনো লাভ হবে না, কোনো লাভ তোমার হবে না। তুমি তো এখানে শিখতে এসেছো, নাকি শুধু ভিডিওটা দেখতে এসেছো? তোমাকে শেখানোটা তো আমার কাজ। তুমি কিভাবে শিখতে পারো সেটা আমি শিখিয়ে দিলাম, একটা নিজে চেষ্টা করো। ওকে, আমি সরাসরি চলে যাব 10 দাগে। 10 দাগে যদিও একই অঙ্ক রয়েছে, তবু আমি 10 দাগের অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। 9 দাগের 2 দাগটা নিজেরা করে নাও। 10 দাগের কোশ্চেনে কি বলেছে? এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা। প্রশ্নে জিজ্ঞাসা করেছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার এবং ভেক্টর উপাংশ নির্ণয় করো। আগেরটা বলেছিল বি ভেক্টরের উপর, আর এটা বলেছে এ ভেক্টরের উপর। আচ্ছা ভাই, বি ভেক্টরের উপর নির্ণয় করার যে রুল আর এ ভেক্টরের উপর নির্ণয় করার রুল, সেটা কি আলাদা হয়ে যাবে? ওই জায়গায় বিটা নিচে বসেছিল, এই জায়গায় এটা নিচে বসবে। তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার উপাংশ হেডলাইন করছি। এ ভেক্টর এর উপর বি ভেক্টর এর স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ সেটা কি লিখতে বলেছিলাম আমি? উপরে সর্বদা এ ডট বি, এ ডট বি, আর নিচে কি লিখতে বলেছিলাম? যার উপরে বলবে সেই বেচারাকে নিচে বসাবে। এই ক্ষেত্রে এর উপরে বলেছে, তাই এটাকে আমি নিচে বসিয়ে দিলাম। তাহলে এ ডট বি আমি এই জায়গায় করি। এ ডট বি দেখে দেখে তুমি ডট করতে পারো যদি কোশ্চেনটা লিখে থাকো, অথবা আমি তোমাদের সাজেস্ট করব এই জায়গায় এ ভেক্টরটা একটু লিখে নেবে আর বি ভেক্টরটাও একটু লিখে নেবে। এ ডট বি মানে হচ্ছে জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, 2k ক্যাপ, আর নিচে রয়েছে মড এ ভেক্টর। মড এ ভেক্টর করলে 1 2 2, তাই যে লিখছি 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার। তাহলে এ ডট বি করলে এখানে আই আছে, ওখানে আই নেই, গুণ করা যাবে না। জে আছে, জে আছে, 2 আর 1 গুণ করলে 2 হয়, 2 আর 2 গুণ করলে 4 হয়। ওকে, আর নিচে কত পড়ে রইল? 4 আর 4 8 আর 9, 9 এর রুট করলে হয় 3। তাহলে কত পেলাম? উপরে যোগ করে পেলাম 6/3, সঙ্গে সঙ্গে উত্তর হয়ে গেল সেটা কত? 2। ক্লিয়ার? তাহলে স্কেলার অভিক্ষেপের মান পেয়েছি কত? 2। এবার ভেক্টর অভিক্ষেপের মানটা নির্ণয় করি। তাহলে একই ভাষাটা এই জায়গায় লিখব, এ ভেক্টর এর উপর বা অভিমুখে, ভাষাটা একই কিন্তু, অভিমুখে বি ভেক্টর এর ভেক্টর উপাংশ, ভেক্টর উপাংশ ইজুগাল টু কি বলেছিলাম? উপরে সর্বদা ডট প্রোডাক্ট, যার উপরে বলবে সেটা নিচে হোল স্কোয়ার, আর সেটাই সাইডে লিখবো। ওকে, তো ডট প্রোডাক্ট করে কত পেয়েছি আমরা? ডট প্রোডাক্ট করে তো 6 পেয়েছি, চুরি করে লিখে দিই 6, তাহলে এই যে লিখছি 6। আচ্ছা, আর এ ভেক্টর সাইডে বসাতে হবে। এ ভেক্টরের মান রয়েছে 1 i ক্যাপ 2 j ক্যাপ 2k ক্যাপ, তাহলে i ক্যাপ 2 j ক্যাপ 2k ক্যাপ। আর এ ভেক্টরের মডুলাস করে কত পেয়েছি আমরা? 3। এই যে এ ভেক্টরের মডুলাস করে কত পেয়েছি? 3। তাহলে নিচে হবে 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার মানে 9। তাহলে এটা দিয়ে একে কাটলে 3 2 6 আর 3 3 9। তাহলে আমার অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা 2/3 i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটাই হলো এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ। ওকে, তাহলে এই উপাংশ জাতীয় অঙ্ক যদি এখন থাকে, আমি কিন্তু হোমওয়ার্ক দিয়ে দেবো তোমাদের, সরাসরি বুঝিয়ে দেবো আর হোমওয়ার্ক দিয়ে দেবো। ওকে, তাহলে এগিয়ে যাই সামনের দিকে, চলো। দেখো 11 দাগের 1 নম্বর কোশ্চেন আমি নিয়েছি। সেখানে কি বলেছে? এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো।
এই প্রশ্নটা যখন আমি অফলাইন ব্যাচে করিয়েছিলাম তখন দেখলাম ওদের পড়তে কিন্তু ভুল হচ্ছে। কোশ্চেন পড়াটা কিন্তু একটা আর্ট, কারণ কোশ্চেন তুমি কিভাবে পড়ছো পড়ার মাধ্যমেই কিন্তু 70% তোমার অ্যান্সার হয়ে যাবে। কি বলেছে, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের, এই জায়গায় ওরা সব পড়ে ফেলছিল কি জানো, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করো, ওই জায়গায় ওরা এটা পড়ছিল। কিন্তু ভাষাটা ভালো করে বইতে পড়ে দেখো কি বলেছে, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। তার মানে ভেক্টর অভিক্ষেপ জিজ্ঞাসা করেনি, বি প্লাস সি এর ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলেছে। তার মানে শুধুমাত্র স্কেলার অভিক্ষেপ জিজ্ঞাসা করেছে। ক্লিয়ার? আবার পড়ছি ভাষাটা, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো, তার মানে স্কেলার অভিক্ষেপ জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথম আমি বি প্লাস সিটা নির্ণয় করি। বি প্লাস সি আমি দেখে দেখেই যোগ করব। এইটুকু কিন্তু ডেটা তোমার মানে অ্যান্সার শিটে লিখতেই হবে, দেখে দেখে তুমি যোগ করে দাও। এই জায়গায় 1 রয়েছে আর এই জায়গায় 2 রয়েছে, যোগ করলে হয় 3i ক্যাপ প্লাস 2 মাইনাস 1, তার মানে প্লাস 1 জে ক্যাপ, আর এখানে মাইনাস 2 প্লাস 4, তার মানে প্লাস 2k ক্যাপ। হলো? তাহলে এই হলো আমাদের বি প্লাস সি। এখন কোশ্চেনটা কত ইজি হয়ে গেছে, বলেছে এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। একদম সহজভাবে আগেরটার মতো করে দেবো। দেখলাম 11 দাগের 2 দাগেও কিন্তু সেম একটা কোশ্চেন রয়েছে, এইটা ভালো করে বুঝে নাও, ওইটা কিন্তু হোমওয়ার্ক থাকবে। তাহলে আমি এই জায়গায় ভাষাটা লিখছি, এ ভেক্টর এর অভিমুখে বি প্লাস সি ভেক্টর এর অভিক্ষেপ ইজুকাল টু কি লিখবো ভাষাটা হলো এই দুটো ডট বাই ওদের মড। তাহলে এইটা বি প্লাস সি রয়েছে, তো এইটাকে আমি আমার বোঝার সুবিধার্থের জন্য ডি ভেক্টর ধরে নিলাম। তাহলে এই জায়গায় আমি লিখছি এ ডট ডি বাই এর উপর বলেছে তাই মডে। তাহলে এ ডট ডি যদি করতে হয় তাহলে সেটা এ রয়েছে 2i ক্যাপ 2j ক্যাপ k ক্যাপ, আর তার সঙ্গে ডট নিচ্ছি ডি ভেক্টর মানে কত, 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ক্লিয়ার? তাহলে এবার নিচে রয়েছে আবার কে, মড এ। এই যে মড এ মানে রুট ওভার অফ 2 এর স্কোয়ার 4, 2 এর স্কোয়ার 4, 1 এর স্কোয়ার 1। তাহলে দেখো এবার ডট প্রোডাক্ট করি। তাহলে ডট প্রোডাক্ট এই দিকেই করছি, ঠিক আছে? নিচে বেশি যেহেতু জায়গা নেই, নিচে আরেকটা কোশ্চেন সলিউশন করবো, সাইডে করছি। 2 আর 3 গুণ করলে 6, মাইনাস 2 আর 1 গুণ করলে মাইনাস 2, 1 আর 2 গুণ করলে প্লাস 2। ওকে, আর নিচে রয়েছে 4 আর 4 8, 8 আর 1 9, 9 রুট করলে হয় শুধুমাত্র 3। দেখতে পাচ্ছি এই দুটো কেটে গেল, 6/3 ইজুকাল টু 2 অ্যান্সার হলো। তাহলে 2 একক হলো আমাদের স্কেলার অভিক্ষেপের মান। এখন আমাদের ভেক্টর অভিক্ষেপ জিজ্ঞাসা করেছে কিনা আমি একটু দেখে নিই। আমাদের এখানে কিন্তু ভেক্টর অভিক্ষেপটা জিজ্ঞাসা করেনি, সুতরাং এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল যে এ ভেক্টরের অভিমুখে বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ হলো এটা। ওকে, সেম ভাবে 11 দাগের 2 দাগে একটা কোশ্চেন রয়েছে, সেটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করে নাও। আমি সরাসরি চলে যাব 12 নম্বর কোশ্চেনে, এগিয়ে যাই সামনের দিকে। দেখো 12 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু আমি গত ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, অর্থাৎ ডট প্রোডাক্ট যখন শিখিয়েছিলাম 12 নম্বর টোটাল কোশ্চেনটা আমি সলিউশন করে দিয়েছিলাম। 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দুটি ভেক্টর এ ও বি হলে এ ক্রস বি এর জ্যামিতিক তাৎপর্য দেখাও, যেটা আজকে প্রথমে আলোচনা করেছিলাম আমি। ওকে, 14 নম্বর কোশ্চেন যেটা বলেছে সেটা আমি শুরু করব। বলেছে এ ভেক্টর বি ভেক্টর বলে দেওয়া আছে, তাহলে তাদের ক্রস ভেক্টরটা নির্ণয় করো, যেটা তোমরা অবশ্যই পারবে, তবুও 14 দাগটা আমি একটু করে দিচ্ছি। দেখো 14 নম্বর কোশ্চেনে এ ভেক্টর এটা বি ভেক্টর এটা, এদের ক্রস প্রোডাক্ট আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখছি এ ক্রস বি। তাহলে এই যে লিখলাম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এ ভেক্টর আগে লিখেছি, তাহলে নিশ্চয়ই আমরা এর সংখ্যাগুলো আগে লিখব। এই যে আই এর পাশে 2 রয়েছে, জের পাশে -1 রয়েছে, কে এর পাশে কিছু নেই মানে 0 রয়েছে, কিছু না থাকলে 0 রয়েছে। বিতে রয়েছে 3 -2 4, তাহলে এই যে ভাঙিয়ে লিখছি ডিটারমিনেন্টটা, এই বরাবর গুণ করলে হয় -4 আর এই বরাবর 0 হয়, সেজন্য আমি একবারে ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। ওকে, মাইনাস জে ভেক্টর, তাহলে এই বরাবর গুণ করলে হয় 8 আর এই বরাবর 0, তাহলে ওটা লিখতে হবে না, শুধুমাত্র 8 লিখলাম। আর রয়েছে প্লাস কে ক্যাপ। কে ক্যাপের ক্ষেত্রে তাহলে কত লিখবো, -2 আগে লিখে নিই, আরেকটা মাইনাস দিয়ে নিই, আবার এখানে রয়েছে -3, তাহলে মাইনাসে মাইনাসে +3 হয়ে গেল। তাহলে হলো কত, -4 আই ক্যাপ
মাইনাস 8 জে ক্যাপ, আর এখানে রইল শুধুমাত্র প্লাস কে ক্যাপ। তাহলে এটাই হলো এ ক্রস বি। যদি কখনো বলা হয় এ ক্রস বি এর মানটা নির্ণয় করো, তাহলে বুঝতে পারো মডুলাস ভ্যালু বের করতে বলা হয়েছে। কোশ্চেনটা আমি একটু দেখে নিই। 14 নম্বর কোশ্চেনে বলেছে শুধুমাত্র এ ক্রস বি ভেক্টরটা নির্ণয় করো। তাহলে 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু এটাই হবে। ওকে, তাহলে গুটি গুটি পায়ে আমরা 15 নম্বর কোশ্চেনের দিকে এগিয়ে যাব। দেখো সেই একই কথা বারবার বলতে হয়, জীবন কিন্তু থেমে থাকবে না, শিখতে থাকো এবং এগোতে থাকো। যদি কোথাও তোমাদের কোনো রকম কমপ্লেন থাকে, আমি তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে জানাও, কমেন্টে জানাও। আমার কোনো জায়গায় ভুল হলে সেটাও জানাও, কারণ আমি ভুল হলে লজ্জা পাই না, কিন্তু তোমরা যখন জানাবে তখন আমি আরও শিখতে পারবো। সুতরাং আমার মনের মধ্যে কিন্তু একটা খিদে রয়েছে যে আমার স্টুডেন্টরা আমাকে বলছে স্যার এইটা না এইভাবে হওয়া উচিত ছিল, সেটা কিন্তু আমার খুব ভালো লাগে আরও। এবং আমার পড়ানোর কোয়ালিটিটাও তোমাদের কেমন লাগে নিচে কমেন্টটা অবশ্যই জানাবে, কারণ তোমাদের ওই কমেন্টই কিন্তু আমাকে এগোতে সাহায্য করবে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে। পরিবারের সংখ্যা বাড়লেও কিন্তু ভিডিও দেওয়ার এনার্জিটাও আমার বাড়বে। ওকে, চলো 15 নম্বর কোশ্চেনটা করে ফেলি। দেখো কোশ্চেন নম্বর 15, এখানে কি বলেছে, এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, এবং এ ক্রস বি ভেক্টরের মডুলাস মানে √13m হলে m এর মানটা কত, এটাই আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এই কোশ্চেনটা আমি সলিউশন করার চেষ্টা করি, দেখি কি বলেছে। প্রথম বলেছে এ ক্রস বি তার মডুলাস, তাহলে এটা বের করতে হলে আমার তো এ ক্রস বিটা বের করতে হবে ভাই। সেই এ ক্রস বিটা আমি আগে বের করি। এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এর মান রয়েছে 2 -2 আর 1, বির মান রয়েছে 1 1 -1। তাহলে এটাকে ভাঙিয়ে ফেলি, যেমন ডিটারমিনেন্ট ভাঙাই আমরা। তাহলে আই ক্যাপ এই বরাবর গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2, মাইনাস এই বরাবর গুণ করলে হয় 1 মাইনাস জে ক্যাপ, এই বরাবর গুণ করলে হয় -2, একটা মাইনাস বসাতে হয়, এই বরাবর গুণ করলে হয় 1 প্লাস কে ক্যাপ। তাহলে কি রইল আমাদের, এই বরাবর গুণ করলে হয় 2, একটা মাইনাস বসাতে হয়, এই বরাবর গুণ করলে হয় -2, তাহলে এখানে হয়ে যায় +2। ওকে, তাহলে 2 এর থেকে 1 চলে গেলে শুধুমাত্র 1 থাকে, এখানে -3, মাইনাসে মাইনাসে +3 হয়ে যায়, আর এখানে থাকে শুধুমাত্র 4 কে ক্যাপ। তাহলে এই হলো এ ক্রস বি। এখন এটা মানে √13 বলেনি ভাই, বলেছে এর মডুলাস মানে √13। তাহলে সেই ভাষাটা লিখছি, অতএব মড অফ এ ক্রস বি, সেই মড অফ এ ক্রস বি মানে √1 এর স্কোয়ার মানে 1, 3 এর স্কোয়ার মানে 9, 4 এর স্কোয়ার মানে 16। ক্লিয়ার? মড অফ এ ক্রস বি মানে কত বলে দেওয়া আছে, √13m, আর এই জায়গায় রয়েছে এটা 26 হচ্ছে। দেখো 16 আর 9 25, এটাকে 26 হচ্ছে। আমি রুটটা তোলার জন্য বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলাম। হোল স্কোয়ার করে দিলে এখানে কত থাকে, 13m = 26, তাহলে m = 2 হয়ে গেল। অঙ্ক শেষ। ক্লিয়ার? তাহলে 15 নম্বর কোশ্চেনটা কিন্তু এটা ছিল। তাহলে এগিয়ে যাব সামনের দিকে। দেখো 16 দাগের 1 দাগে বলেছে মড এ মানে এটা, মড বি মানে এটা, আর এ ক্রস বি তার মড মানে 6 হলে এ ও বি এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। আমি যখন উদাহরণ দিয়েছিলাম এই অঙ্কটাই কিন্তু উদাহরণ দিয়েছিলাম, তাই তো? তাহলে সেখানে আমি জিনিসটা বুঝিয়েছিলাম, এখানে আরেকবার এটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই জায়গায় ভাষাটা লিখবো, ধরি মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ = থিটা। এই ভাষাটা কিন্তু লিখে নেবে খাতায়। তাহলে অতএব সাইন থিটা, যদি কখনো ক্রস বলে দেওয়া থাকে সাইন থিটা ইউজ করবে, ডট বলে দেওয়া থাকলে কস থিটা ইউজ করবে। ওকে, তাহলে সাইন থিটা = মড অফ এ ক্রস বি বাই নিচে রয়েছে মড এ মড বি। এর যুক্তিটাও কিন্তু আমি আজকে থিওরিতে আলোচনা করেছি। তাহলে এখানে লিখতে পারি সাইন থিটা = এটা মানে 6 বলেছে, এটা মানে 3, আর এটা মানে 4। তাহলে আমি বলতে পারি সাইন থিটা = 6/12, সাইন থিটা = 1/2। সাইন কত ডিগ্রির মান 1/2? 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে π/6। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণটা আমি নির্ণয় করে ফেললাম, একদম সহজ। এবার 16 দাগের 2 নম্বর কোশ্চেনটা সমাধান করব আমি। চলো আমার সঙ্গে এগোতে হবে এবং আমার আগে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ওকে, যদি বুঝে গিয়ে থাকো আমার আগে কিন্তু করতে পারবে। দেখো 16 দাগের 2 দাগে কি বলেছে, এ বি এবং এ ক্রস বি তিনটি যদি একক ভেক্টর হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে ভাষাটাকে আমি একটু সরল করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। বলেছে এ ভেক্টর, বি ভেক্টর এবং এ ক্রস বি এই তিনটে ভেক্টর কি হবে, একক ভেক্টর। আরে ভাই যদি একক ভেক্টর হয় তাদের মডুলাস ভ্যালু আমরা কত জানি, মডুলাস ভ্যালু মানে 1 1 1। এবার আগের অঙ্কটা যেভাবে করেছিলাম সেই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য থাকছে? তাহলে আমরা এই জায়গায় লিখবো কি,
ধরি মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু থিটা লিখবো। তাহলে সেই জায়গা থেকে আমরা কি বলতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এ ক্রস বি বাই নিচে রইল মড এ মড বি, বলা যাবে এটা। তাহলে আমি কি বলতে পারি সেটা সাইন থিটা ইজ ইকুয়াল টু এ ক্রস বি, তার মানে 1, মড এ মানে 1, মড বি মানেও 1, মড বি মানে কত 1, আমি ভুল করে মড বি লিখে ফেলছিলাম। তাহলে সাইন থিটা মানে কত পেয়েছি 1। এবার নিজেকে প্রশ্ন করো সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু π/2 হয়ে গেল অ্যান্সার। তাহলে এই ছিল আমার 16 দাগের 2 নম্বর কোশ্চেন। ওকে, তাহলে এগিয়ে যাই সামনের দিকে। 16 দাগের 3 নম্বর কোশ্চেনটা করে দিই এবার। দেখো 16 দাগের 3 দাগে কি বলেছে, এ ডট বি তার মডিউলাস ইজ ইকুয়াল টু এ ক্রস বি তার মডিউলাস, এই দুটো যদি সমান হয় তাহলে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এই জায়গায় মধ্যবর্তী কোণটা আমি থিটা ধরে নিচ্ছি, সাইডে সেটা লিখতে পারো বা এই জায়গাও লিখতে পারো যে ধরি মধ্যবর্তী কোণ, এই ভাষা কিন্তু লিখবে মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু থিটা। তাহলে এবার নিজেকে বোঝাও এ ডট বি মানে আগের ক্লাসে আমি কি শিখিয়েছিলাম তোমাদের যে মড এ মড বি আর কস থিটা, তাই তো। আর এ ক্রস বি মানে কি হয়, এ ক্রস বি মানে হলো মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, যেহেতু এই জায়গায় মড রয়েছে তাই এন ক্যাপেরও মড হবে। এইবার দেখো মজার বিষয়, এই দিক থেকে মড এ, এই দিক থেকে মড এ, এখান থেকে মড বি, এখান থেকে মড বি ক্যান্সেল হয়ে গেল। এন ক্যাপ মানে অভিলম্ব একক ভেক্টর যার মডিউলাস ভ্যালু কিন্তু 1, তাহলে ওটাও বাদ হয়ে গেল। তাহলে পড়ে রয়েছে cos থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, সেটাই আমি যে লিখলাম cos থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে আমি যদি ভাগ করে দিই cos থিটা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 1 ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা মানে হলো ট্যান থিটা, ট্যান কত ডিগ্রির মানে 1, 45 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু π/4 হয়ে গেল অ্যান্সার আমাদের। তাহলে এটাই ছিল আমাদের 16 দাগের 3 নম্বর কোশ্চেন। ক্লিয়ার? তাহলে এবার 16 দাগের 4 নম্বর কোশ্চেনটা আমি করে ফেলবো। দেখো 16 দাগের 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ ভেক্টর মানে এটা, বি ভেক্টরের মানে এটা, এবং ওরা ভাষায় বলে দিয়েছে এ ক্রস বি এর মান 1, তার মানেই হলো মডিউলাস ভ্যালু 1, সেটাকে আমি অক্ষরে লিখেছি। ওরা ভাষায় বলেছে এ ক্রস বি এর মান হলো 1, সেটাকে কিন্তু আমি অক্ষরে প্রকাশ করে দিয়েছি। বলেছে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এই জায়গায় আমি লিখে নিচ্ছি ভাষাটা যে ধরি মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু থিটা। তাহলে ক্রস থাকলে আমি কি ইউজ করতে বলেছিলাম, সাইন থিটা, সেই জন্য আমি লিখবো সাইন থিটা ইজ ইকুয়াল টু এ ক্রস বি তার মডিউলাস বাই মড এ মড বি, তাই তো। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি এ ক্রস বি তার মান হলো 1, মড এ মানে হলো √3 আর মড বি মানে 2/3/3টা আমি উপরে উঠিয়ে দিলাম। ওকে, 2/3 সেই 3টাকে আমি উপরে লিখে দিলাম, একবারে লেখা যায় ওটা। তাহলে আমি দেখতে পাচ্ছি √3 দিয়ে 3কে কাটলে √3 হয়, তাহলে পড়ে রয়েছে √3/2। এবার নিজেকে প্রশ্ন করো তো আমি লিখতে লিখতে যে সাইন কত ডিগ্রির মান √3/2 হয়, সাইন কত ডিগ্রির মান হয় সোনারা, সাইন 60 ডিগ্রির মান মানে π/3। ওকে, তাহলে 16 নম্বরে 4 নম্বর কোশ্চেনটা শেষ হলো। এবার 17 নম্বর কোশ্চেনটা আমি তোমাদের শেখাবো। খাতা পেন নিয়ে কিন্তু এখনও রেডি থাকবে, ক্লাস কিন্তু চলতে থাকবে, জীবন কিন্তু এমনিতেই চলতে থাকবে। যে জীবনকে স্বাগতম জানাবে না সেই কিন্তু জীবনে পস্তাতে থাকবে। প্রতি মুহূর্তেই কিন্তু আমাদের নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেই চ্যালেঞ্জগুলোকে আমরা যদি সম্মুখীন না হয়ে শুধুমাত্র ভয় পেতে থাকি তাহলে কিন্তু অবশ্যই একটা সময় পর তোমাকে পস্তাতেই হবে। ওকে, চলো পড়াশোনাটাকে তাহলে আমরা চালিয়ে যাই। দেখো বলে দেওয়া আছে 17 দাগের 2 দাগে কি নাকি এই ভেক্টরটা তার সঙ্গে যদি এই ভেক্টরে ক্রস করি তাহলে আমরা জিরো ভেক্টর পাবো। জিরো ভেক্টর কথাটার অর্থ হলো আসলে 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 0k ক্যাপ, এটাকেই কিন্তু জিরো ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়। তাহলে আমি a ক্রস বিটাকে বের করি, তারপর তাকে নাল ভেক্টরের সঙ্গে তুলনা করে দেবো। লিখছি প্রথম ডিটারমিনেন্ট চিহ্নটা দিলাম, উপরে দিতে হবে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, তারপর প্রথম সংখ্যাগুলো বসাবো 2 6 27, তারপর দ্বিতীয় সংখ্যাগুলো বসাবো। দ্বিতীয় সংখ্যা মনে হয় এখানে কত রয়েছে 1 3 আর এখানে রয়েছে আমাদের কত নাকি p, তাই তো, ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর। এখানে সরাসরি কিন্তু জিরো লিখে দেবে না, এটা জিরো ভেক্টর বলেছে ওরা। তাহলে এটাকে যদি আমি ভাঙাই তাহলে i ক্যাপ রয়েছে এখানে বলা যায় 6p - 3 × 7 = 81 হয়।
মাইনাস জে ক্যাপ, তাহলে সেটা হয় 2p, আর এটা মাইনাস হয় 27, আর রয়েছে প্লাস কে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে হবে 3 দুগুণ 6 মাইনাস 6, 6 মাইনাস 6 এত ইকুয়াল টু 0 ভেক্টর। 0 ভেক্টর মানে কিন্তু 0i 0j 0k, যেটা আমি অলরেডি বলেছি। তাহলে এখন আমি এই জায়গায় 0 ভেক্টরকে যদি চেঞ্জ করে লিখি 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 0k ক্যাপ, যদি আমি সহগগুলো তুলনা করি, এইটা মানেও 0, এইটা মানেও 0, এইটা মানেও 0, তবেই তো এর সঙ্গে সমান হবে, তাই তো? যদি আমার ডান দিকে i এর সহগ, j এর সহগ, k এর সহগ 0 রয়েছে, তাহলে এই দিকেও i এর সহগ, j এর সহগ, k এর সহগ সব 0 হতে হবে। দেখো এটা অলরেডি 0 রয়েছে। যেখানে শুধুমাত্র সংখ্যা রয়েছে সেটা দেখো 0 রয়েছে, এখানে সংখ্যা নেই, একটা পি আননোন দিয়ে দেওয়া রয়েছে, তার মানে পির এমন একটা মান হবে যার জন্য এটা 0 হবে, সেমভাবে পির এমন একটা মান হবে যার জন্য এটাও 0 হবে। তাহলে যে কোনো একটা তুমি 0 করতে পারো। তাহলে ভাষাটা লিখবে স্পষ্টতই, স্পষ্টতই 6p মাইনাস 81 ইজ ইকুয়াল টু 0, 6p ইজ ইকুয়াল টু 81, p ইজ ইকুয়াল টু 81/6, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 27, তাহলে p ইজ ইকুয়াল টু 27/2 হয়ে গেল অঙ্কটা। p ইজ ইকুয়াল টু কত হলো? 27/2। এই অঙ্কটা এই যে আমি ডিটারমিনেন্ট বা ক্রস প্রোডাক্ট দিয়ে করে দিয়েছি, এটা কিন্তু খুব সহজে আরেকভাবে করা যায়। কি বলেছে? ক্রস প্রোডাক্টটা 0, ভালো করে বুঝবে, ক্রস প্রোডাক্টের ভ্যালু বলেছে 0। ক্রস প্রোডাক্ট মানে কি? যারা অ্যাডভান্স অঙ্ক করতে চাও তারা ফোকাস দেবে কিন্তু। ক্রস প্রোডাক্ট মানে কি? ক্রস প্রোডাক্ট মানে হলো a ক্রস b ইজ ইকুয়াল টু মড a মড b সাইন থিটা। আমি একটু লিখে দিই যে a ক্রস b ইজ ইকুয়াল টু সেটা হলো মড a মড b সাইন থিটা, তার সঙ্গে একটা এন ক্যাপ রয়েছে, তাই তো? যদি কখনো ডান দিকের ভ্যালুটা আমার 0 হতে হয়, মড একটা সংখ্যা তার ভ্যালু আছে, মড একটা সংখ্যা তার ভ্যালু আছে, এগুলো 0 হতে পারে না। কেন পারে না? মডিউলার যদি 0 হয়ে যায় পুরো ভেক্টরই 0 হয়ে যাবে কিন্তু। আবার এই জায়গায় রয়েছে এন ক্যাপ যার মান হচ্ছে একক ভেক্টর, তার মানে 1, তাহলে এইটা 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 কেউই 0 হতে পারে না। তাহলে নিশ্চয়ই সাইন থিটাটা 0 হতে হবে। সাইন থিটা যদি 0 হয় তাহলে আমি বলতে পারি থিটা রয়েছে অবশ্যই 0 ডিগ্রি, কারণ সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, তাই তো? তাহলে ভাবো তো, দুটি ভেক্টর তার মধ্যবর্তী কোণ আমি 0 পেলাম, তার মানে এই একটা ভেক্টর রয়েছে, আরেকটা ভেক্টর এইভাবে রয়েছে। দুটো ভেক্টর যদি এরকম থাকে তবেই তো তার মধ্যবর্তী কোণ 0 হয়, অথবা একটা ভেক্টর এই যে রয়েছে তার উপর দিয়ে আরেকটা ভেক্টর যদি চলে যায় তবেই তো তার মধ্যবর্তী কোণ 0 হয়। তাহলে আমি কি বলতে পারি ক্রস প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0 হওয়া মানে ভেক্টর দুটো আসলে সমান্তরাল, আর ভেক্টর দুটো সমান্তরাল হওয়া মানেই আগের লজিক। তাহলে নিশ্চয়ই আমরা আগের লজিকে এই অঙ্কটা করতে পারবো। তাহলে সেইভাবেও যদি আমরা অঙ্কটা করি যে i এর সহগ রয়েছে 2 বাই i এর সহগ রয়েছে 1 ইজ ইকুয়াল টু j এর সহগ রয়েছে 6 বাই j এর সহগ রয়েছে 3 ইজ ইকুয়াল টু k এর সহগ রয়েছে 27 বাই এখানে k এর সহগ রয়েছে কত আমাদের p। তাহলে যে কোনো একটা সংখ্যা যদি আমি তুলনা করি হয় এইটা নইলে এইটা, তাহলে এই যে লিখছি 2 ইজ ইকুয়াল টু 27/p, তাহলে p ইজ ইকুয়াল টু 27/2। এইভাবে অঙ্ক করলে আরো সহজ হয়ে গেল। তাহলে এটা লেখার আগে তুমি কি লিখবে? এটা লেখার আগে লিখবে যেহেতু এটা ইজ ইকুয়াল টু 0, এর আগে যেহেতু ভাষাটা দেবে, অতএব এই ভেক্টর সমান্তরাল এই ভেক্টর, লিখেই এটা লিখে দিলে অঙ্ক শেষ। ফুল মার্ক পাবে, কোনো জায়গায় কাটার অধিকার নেই স্যারের, গ্যারান্টি আমি দিচ্ছি। বোঝা গেছে? কারণ আমরা ম্যাথমেটিক্স নিয়ে পড়েছি, ম্যাথমেটিক্সে যে যুক্তি, ম্যাথমেটিক্স মানে কিন্তু কখনোই এটা না একটা অঙ্ক সমাধান করে তোমাকে দেখাতে হবে। ম্যাথমেটিক্স জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু এই বিশ্ব সংসার সমস্ত কিছু রচিত হয়েছে। তো মানে ম্যাথমেটিক্স জাস্ট একটা যুক্তি, একটা ভাষা, যে ভাষার মাধ্যমে তুমি একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো মানে এইটা একটা ভাষা বলে দিয়েছে, এই ভাষার মাধ্যমে তোমার কাছে পি জিজ্ঞাসা করা হয়েছে, তুমি পি যেভাবে খুশি বের করতে পারো, তাতে তোমার যুক্তি থাকলেই হলো। ক্লিয়ার? তাহলে চলে যাবো আমি পরের অঙ্কটিতে। 17 দাগের 3 নম্বর কোশ্চেন, হুবহু 17 দাগের 2 নম্বর কোশ্চেনের মতো বলেছে, যেটা আমি দুটো মেথডে তোমাদের শিখিয়েছি। তোমরা সেকেন্ড মেথডটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে সেই মেথডেও করতে পারো, আর ফার্স্ট মেথডটা যদি পছন্দ হয়ে থাকে সেভাবেও করতে পারো। 17 দাগের 3 দাগটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ওকে, এবার 18 দাগের অঙ্কগুলো আমি শেখাবো। ওকে, মন দিয়ে দেখবে, সেখানে আমার কিছু থিওরি তোমাদের শেখাতে হবে। দেখো, মনে করো এখানে একটা সামান্তরিক রয়েছে, এই একটা সামান্তরিক রয়েছে। এই সামান্তরিকের যদি আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে দেওয়া হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে দেওয়া হলে এর যে কোনো সংলগ্ন দুটো বাহু তোমার দরকার হবে। কোন দুটো বাহু? যে কোনো সংলগ্ন দুটো বাহু হলেই হবে। এটা ধরো এ ভেক্টর আর এটা যদি বি ভেক্টর হয়,
তাহলে নর্মালি যদি এর ক্ষেত্রফল বের করতে হয় কিভাবে এর ক্ষেত্রফলটা আমরা বের করব যুক্তি সহকারে আমি তোমাদের বোঝাবো। হয়তো অনেকে সূত্র মুখস্থ করে এগিয়ে চলে গেছো, অঙ্ক সব শিখে গেছো, সেটা কিন্তু আসলে ম্যাথমেটিক্স তুমি শেখোনি, এই ক্লাসটা ওতরানোর জন্য তুমি ওটা শিখেছো। যুক্তি যখনই শিখতে শুরু করবে তখনই ম্যাথমেটিক্স ভালো লাগতে শুরু হবে। আর একবার ম্যাথমেটিক্স যদি কারো ভালো লেগে থাকে তাহলে সে জীবনে কোনো দিন কিন্তু আর পিছিয়ে থাকবে না। এগোই। আচ্ছা দেখো, যদি মনে করো এই যে আমাদের যে সামান্তরিক রয়েছে, এই সামান্তরিকের এই বরাবর আমি কেটে দিলাম, মন দিয়ে শুনবে কিন্তু। এই জায়গায় একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে, সেই ত্রিভুজটাকে ধরে নিয়ে গিয়ে আমি এই জায়গা বসিয়ে দিলাম। এই যে দেখতে এরকম হলো, তাই তো? ত্রিভুজটা যদি জুড়ে দিই তাহলে দেখতে হবে এরকম। তাহলে এবার যুক্তি দিয়ে শুনবে। দেখো এই ত্রিভুজটা তুলে নিয়ে গিয়ে এখানে বসিয়েছে, তাহলে এটা আমি মুছে দিই। যদি মুছে দিই এটা দেখতে কেমন হয়ে গেছে? একটা আয়তক্ষেত্র। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল মানে সেটা কিন্তু একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেখানে দৈর্ঘ্য মানে কিন্তু এইটা ছিল, সেটা এখন এই জায়গা চলে এলো, তাহলে দৈর্ঘ্য মানে হচ্ছে মড এ। আর প্রস্থ মানে কিন্তু নট মড বি। প্রস্থ মানে কোনটা? প্রস্থ মানে কিন্তু এইটা, তাই তো? প্রস্থ মানে কোনটা? এইটা। তাহলে যদি আমি এইটা বের করতে পারি তবেই তো সামান্তরিকের ক্ষেত্রফল বের হবে, নাকি? তাহলে আমি এখন এটা বের করার চেষ্টা করছি। এটা এ, এটা বি, এটা সি আর এটা ডি নাম দিলাম। এইটুকু বোঝানোর জন্য আমি নিয়েছিলাম, এইটুকু মুছে দিলাম কিন্তু আমি। আর এইটার নাম দিলাম ই। তাহলে ডিইটা আমাকে বের করতে হবে। আমি ধরে নিলাম এর মধ্যবর্তী কোণটা হলো থিটা। মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, থিটার সাপেক্ষে এটা হলো লম্ব। আর অতিভুজটা আমি জানি কিন্তু, অতিভুজটা বি। ভূমিটা কিন্তু আমি জানি না। কেন? ভূমি না, পুরোটার মান এ, এইটুকুর মান কত আমি কিন্তু সেটা জানি না। তাহলে অতিভুজটা জানি, লম্বটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমি যদি এখন বলি যে সাইন থিটা মানে কি? সাইন থিটা লম্ব বাই অতিভুজ, যেখানে লম্ব মানে ডিই আর অতিভুজ মানে হচ্ছে এডি। তাহলে আমি কি বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু ডিইর মান আমাকে বের করতে হবে, ওটা রেখে দিলাম। আর এডি মানে হচ্ছে মড বি, ওটুকু দৈর্ঘ্য। তাহলে আমি শুধুমাত্র ডিই মানে কি বলতে পারি? মড বি ইন্টু সাইন থিটা। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থটা পেয়ে গেছি, মানে উচ্চতাটা পেয়ে গেছি। তাহলে আমি এখন ভাষাটা লিখছি সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফল আমি কি দেখালাম একটু আগে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেখানে দৈর্ঘ্য মানে হলো মড এ আর গুণ প্রস্থটা কত পেয়েছি? মড বি সাইন থিটা। মড বি সাইন থিটা। তাহলে এটা দেখতে কিরকম লাগছে? দেখতে কি এরকম লাগছে? এ ক্রস বি। তাহলে এ ক্রস বি যদি আমরা দিতাম তাহলে সেটা কেমন হতো? সেটা হতো মড এ মড বি সাইন থিটা, তার সাইডে থাকতো একটা এন ক্যাপ। এই এন ক্যাপ বেচারাটা আমাদের ডিস্টার্ব করছে। এন ক্যাপ কি জিনিস? অভিলম্ব একক ভেক্টর। তাহলে এন ক্যাপ যদি তাড়াতে হয়, যদি ওর মড দিয়ে দিই সঙ্গে সঙ্গে সেটা এক হয়ে যাবে। আর এক কারোর সঙ্গে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন ঘটে না। সেই জন্য আমি বোথ সাইডে কি করে দিলাম? মড দিয়ে দিলাম। মড দেওয়া মানে এখানে মড আছে আর সাইন থিটায় মড দেওয়ার দরকার নেই, এখানে মড দিয়ে দিলাম। তাহলে আমি কি বলতে পারি যে মড অফ এ ক্রস বি সেটা মানে হলো মড এ মড বি সাইন থিটা। তাহলে এই যে জিনিসটা সেটাই কি এই যে আমি আগে পেয়েছিলাম। তাহলে আমি কি বলতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল মানেই হলো এ ক্রস বি, তার মডুলাস করলে পরেই সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যাবে। থিওরিটিকে পরিষ্কার হলো তোমাদের কাছে? কি বললাম? সামান্তরিকের ক্ষেত্রফল সেটা মানে কি? সেটা মানেই হলো এ ক্রস বি, তার মডুলাস করলেই সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এটা কিন্তু খাতায় নোট করবে। যদি কোনো সময় সামান্তরিকের সংলগ্ন দুটো বাহু বলে দেওয়া থাকে, তাদের ক্রস করে মড করলেই কিন্তু পাওয়া যাবে ক্ষেত্রফল। যেদিক খুশি তুমি ক্রস করতে পারো, কারণ মড যখনই করবো নেগেটিভ সব গায়েব হয়ে যাবে। সেই জন্য যেদিক খুশি ক্রস করে তার মড করো, মড করলেই সামান্তরিকের ক্ষেত্রফল পাবে তোমরা। ওকে, এই সামান্তরিকের ক্ষেত্রফলের থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমাদের একটু শিখিয়ে দিই। দেখো তো, এই সামান্তরিকটাকে যদি আমি ভেঙে দিলাম, সামান্তরিক ভাঙলে কটা ত্রিভুজ পাওয়া যায়? দুখানা ত্রিভুজ পাওয়া যায়। তাহলে আমি বলতে পারি দুটো ত্রিভুজ মানে একটা সামান্তরিক। তাহলে আমি বলতে পারি 2 ইন্টু ত্রিভুজ মানে এরকম চিহ্ন দিলাম, 2 ইন্টু ত্রিভুজ সেটা মানেই একটা সামান্তরিকের ক্ষেত্রফল, মানে এ ক্রস বি। তাহলে শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো? 1/2 মড অফ এ ক্রস বি। তাহলে এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও কিন্তু নোট করবে। যদি কখনো ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করতে বলা হয়, সেই যে কোনো ত্রিভুজ যদি থাকে, এই ধরো একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের যে কোনো পাশাপাশি দুটো বাহু যদি আমি বের করতে পারি,
তাহলে তার ক্রস করে মড করে হাফ দিয়ে ভাগ করলে পরেই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। যুক্তিটা হলো এই যে, ওকে। তাহলে দুটো ত্রিভুজ মানে একটা সামান্তরিক, তাই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি তার মডিউলাস ভ্যালু, ওকে। আর সামান্তরিক মানে শুধুমাত্র এ ক্রস বি তার মডিউলাস ভ্যালু। আচ্ছা, যদি কখনো এমনভাবে তোমাদের কোশ্চেনটা দিয়ে দেওয়া থাকে যে একটা সামান্তরিক বলে দেওয়া আছে, তার দুটো কর্ণ বলে দেওয়া আছে, তাহলে তার ক্ষেত্রফল কী হবে সেটা একটু দেখবে। কিন্তু এটা যেমন করে প্রমাণ করলাম, একইভাবে আমি সামান্তরিকের দুটো কর্ণ যদি বলে দেওয়া থাকে কিভাবে প্রমাণ করতে হয় প্রমাণ করে দেওয়া যায়, কিন্তু সেই প্রমাণটা আমি যাচ্ছি না। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, ওকে। ধরো এই রয়েছে সামান্তরিক, এই সামান্তরিকের একটা কর্ণ বলে দেওয়া আছে, যে কর্ণের নাম D1, D1 ফ্রম মানে ডি মানে আছে ডায়াগোনাল, ডায়াগোনাল মানে কর্ণ, তাই প্রথম কর্ণের নাম দিলাম আমি D1। আর এই আরেকটা কর্ণ রয়েছে যে কর্ণের নাম হলো D2, অর্থাৎ আমাদের দ্বিতীয় নম্বর ডায়াগোনাল। তাহলে সেই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সেটা কিন্তু হাফ ইন্টু D1 ক্রস D2, এইটা যেন মনে থাকে, ওকে। যে কোনো একটা D1 যে কোনো একটা D2 তুমি ধরতে পারো। যদি কর্ণ বলে দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু D1 ক্রস D2 মনে যেন থাকে, ক্লিয়ারভাবে কিন্তু মনে রাখতে হবে, ওকে। হাফ ইন্টু D1 ক্রস D2 এটা মানেই কিন্তু আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল যখন D1 আর D2 দ্বারা কর্ণ হবে। তাহলে আমি দেখলাম 18 নম্বর কোশ্চেনে এই টাইপের কিছু কোশ্চেন আছে, সেগুলো এবার সলিউশন করব। থিওরিটা তোমরা দেখে নিয়েছো, বুঝে নিয়েছো, 18 নম্বর কোশ্চেনটা দেখো, আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের। দেখো 18 দাগের এক দাগে কি বলেছে, এ ভেক্টর এবং বি ভেক্টর যদি সামান্তরিকের সংলগ্ন দুটো বাহুকে প্রকাশ করে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। সংলগ্ন দুটি বাহু মানে যারা লেগে রয়েছে, অর্থাৎ এ ভেক্টর এটা ধরলে বি ভেক্টর এটা ধরলে এমন কিন্তু নয়, ওকে। তাহলে এ ভেক্টর মানে সংলগ্ন দুটো বাহু যদি হয় তবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আর আমি কি শিখিয়েছি তোমাদের, সামান্তরিকের ক্ষেত্রফল যদি বাহু বলে দেওয়া থাকে তাহলে তাদের ক্রস করে মড করলেই হয়ে যাবে। আর যদি কর্ণ বলে দেওয়া থাকে তাহলে কি করতে হবে, হাফ ইন্টু D1 ক্রস D2, তাই তো। তাহলে এই জায়গায় বলে দেওয়া আছে বাহু, বাহু বলে দেওয়া থাকলে শুধুমাত্র ক্রস করে তার মড করব। তাহলে সেই জন্য আমরা লিখছি এ ক্রস বি, এ ক্রস বি ইজুগাল টু আমি কত লিখব, প্রথম আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, আর নিচে রইল এর সংখ্যাগুলো 3, 1, আর এখানে রইল 4, আর এখানে রইল 1 মাইনাস 1, আর এখানে রইল 1। তাহলে আমি এটাকে ভাঙিয়ে দিই, এই জায়গাতেই ভাঙিয়ে দিই, আই ক্যাপ তাহলে 3, এই জায়গায় রইল 1 গুণ 1 মানে 1, মাইনাস বসাতে হয়, আর এই জায়গায় রইল মাইনাস 4, তাহলে হয়ে গেল প্লাস 4। তারপরে আমাদের একটা মাইনাস জে ক্যাপ বসাতে হবে, তারপর কি করব, এইটা দিয়ে গুণ করলে 3, মাইনাস বসাতে হয়, এটা দিয়ে গুণ করলে হয় 4, ওকে। প্লাস কে ক্যাপ বসাতে হবে, এটা দিয়ে গুণ করলে হয় -3, একটা মাইনাস বসাতে হয়, এটা দিয়ে গুণ করলে হয় -1। তাহলে রইল 5 আই ক্যাপ, এখানে রয়েছে -1, মাইনাসে মাইনাসে +1, তাহলে জে ক্যাপ, আর এখানে রয়েছে -4 কে ক্যাপ, ওকে। তাহলে এইটা হলো আমাদের এ ক্রস বি। এখন সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি, এর মডিউলাস, তাহলে সেই জন্য লিখছি ভাষাটা, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কি জানো সোনারা, জানো তো এটা, আমার আগে করে ফেলো দেখি। তাহলে মডিউলাস, মড অফ এ ক্রস বি, এত বর্গ একক, ক্ষেত্রফলে বর্গ একক দিতে হয় কিন্তু। তাহলে এর মড করলে কি হয়, √5 স্কোয়ার 25, 1 স্কোয়ার 1, 4 স্কোয়ার 16, তাহলে কত হলো 25, এটাকে 26, 32, 32, 42 হলো, √42 বর্গ একক, ওকে। তাহলে এটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এটা ছিল 18 দাগের 1 নম্বর কোশ্চেন। তারপরে কোশ্চেনটা করি তাহলে। দেখো 18 দাগের 2 দাগে বলেছে একটা সামান্তরিকের পরপর 4টি শীর্ষবিন্দু বলে দেওয়া আছে, বলেছে ওই সামান্তরিকটার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রফল বের করতে হলে আমরা যদি এই বাহু আর এই বাহু বের করে তার ক্রস প্রোডাক্ট করে মড করি সেটাও হবে, আর যদি কর্ণ বের করে তার ক্রস প্রোডাক্ট করে তার হাফ দিয়ে ভাগ করি সেটাও হবে। আমি তোমাদের সাজেস্ট করবো, যেহেতু 4খানা বিন্দু দিয়ে দেওয়া আছে, 4খানা বিন্দু কাজে লাগাতে হলে আমাকে এই কর্ণ বের করতে হবে এবং এই কর্ণ বের করতে হবে, ওকে। তাহলে আমি বলবো কর্ণটাই বের করো, সেটাই ভালো কিন্তু। তাহলে এই যে আমি বের করছি এসি ভেক্টর, তোমরা তো সবাই জানো এসি ভেক্টর মানে কি, সি মাইনাস এ, পিছনের জিনিসগুলো ভুললে চলবে না তো, সি থেকে এ বিয়োগ করছি, তাহলে এই যে 3 বিয়োগ 0 মানে হলো 0, তারপরে রইল -3, আর তার থেকে -3 বাদ দিলে 0 হয়ে যায়, তারপরে রইল 2, আর এখানে রয়েছে -1, 2 - 1 মানে শুধুমাত্র 3 হয়ে গেল, ওকে।
এটা ভুল করেছি, 3 - 0 মানে 3 হয়, ওটা আমার ভুল হয়েছিল। 3 - 0 মানে 3, -3 বিয়োগ করলে হয়ে যায় 0, 2 -1 মানে হচ্ছে +3 হয়ে যায়, ওটা এসি বের করেছি। এবার আমি বিডি বের করছি, বিডি ভেক্টর মানে ডি মাইনাস বি, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে হয় -1, তাহলে এই যে বসিয়ে দিলাম -1, -7 -1 তাহলে হলো -8, আর 2 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হয়ে গেল 3, 2 এর একে 3। তাহলে এখন আমরা কর্ণ বের করেছি কিন্তু, তাই তো? তাহলে প্রথম এটার ক্রস করে নিই, তারপর ক্ষেত্রফল লিখছি এসি ক্রস বিডি, এসি ক্রস বিডি। সেটা কিভাবে লিখবো? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ওকে, তাহলে এসির 3 0 3 রয়েছে, 3 0 3 রয়েছে, আর বিডি -1 রয়েছে, -8 রয়েছে, আর 3 রয়েছে। তাহলে এটাকে ভাঙিয়ে ফেলি এখন, যেমন করে তোমরা শিখেছো। তাহলে আই ক্যাপ এটা 0 হয়ে যায়, একটা মাইনাস বসাতে হয়, -24, তাহলে +24 হয়ে যায়। মাইনাস জে ক্যাপ, তাহলে এই জায়গায় 3 × 9 রইল, একটা মাইনাস, আবার এই বরাবর গুণ -3, তাহলে +3 হয়ে গেল। প্লাস কে ক্যাপ, এই বরাবর যদি আমরা গুণ করি তাহলে সেটা হয় -24, একটা মাইনাস বসাতে হয়, আর এই বরাবর গুণ করলে কিছু থাকে না। তাহলে পড়ে রইল কি 24 আই ক্যাপ -12 জে ক্যাপ, আর এখানে রয়েছে -24 কে ক্যাপ। ওকে, তাহলে এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে লিখছি অতএব সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সেটা মানে কত? হাফ ইন্টু এই জায়গা রয়েছে মড অফ এসি ক্রস বিডি। ওকে, তাহলে এই যে হাফ রইল, মড কি করে বের করতে হয়? এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। আমি একটু স্মার্টভাবে এটা স্কোয়ার করব, কারণ নর্মালি যদি স্কোয়ার করি দেখতে পাচ্ছি যোগ বিয়োগ করে আর পৌঁছানো সম্ভব হয় না। কিন্তু 24 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। এখানে একটা 12 স্কোয়ার আছে, এখানে একটা 12 স্কোয়ার আছে, এখানে একটা 12 স্কোয়ার আছে, কারণ এটা 24 স্কোয়ার মানে 2 × 12, এটা তো 12 আছে, আর এটাও 2 × 12। তাহলে এখান থেকে 12 স্কোয়ার কমন নেবো, 12 স্কোয়ার কমন নিলে তার রুট করলে কিন্তু 12ই পড়ে থাকে, তাই তো? তাহলে এই জায়গায় বাইরে এসে কত রইল? 12, বাইরে এসে 12, আর নিচে 2 রয়েছে। 12 চলে গেলে এখানে শুধুমাত্র 2 থাকে, 12 চলে গেলে শুধুমাত্র 1 থাকে, 12 চলে গেলে শুধুমাত্র 2 থাকে, তাই তো? এটা দেখে কাটলে থাকে 6, তাহলে এই জায়গায় 6, 2 এর স্কোয়ার মানে 4, আর 4 8 রেখে 9, 9 রুট করলে থাকে 3, তাহলে অ্যান্সার হলো 27 বর্গ একক। এইভাবে যদি তোমরা স্মার্টভাবে হিসাব করো না, খুব সহজ হয়ে যাবে। আর যদি নর্মালি তোমরা আলাদাভাবে হিসাব করতে যাও কিন্তু জটিল হয়ে যাবে। যদি এটা 576 আর এই জায়গায় 144, 576 যোগ করে তার রুট করতে গেলে দেখতে খুঁজেই পেতে না ওটা 27 এর স্কোয়ার, বুঝলে? তাই জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু স্মার্ট বুদ্ধি অবলম্বন করতে হয়। তাহলে পরিষ্কার হলো 18 দাগের 2 দাগের অঙ্কটি। 18 দাগের 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে সরাসরি দুটো কর্ণ বলে দেওয়া আছে, অর্থাৎ এইটা আর এইটা বলে দেওয়া আছে। বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই দুটো বলে দেওয়া আছে মানে এরপরে যা যা করেছি সেম করতে হবে, তোমাকে এই ক্রস করতে হবে, তাকে হাফ দিয়ে ভাগ করতে হবে। 18 দাগের 3 দাগে কি বলেছে? সোনারা পারবে তো নিজেরা, একটু সাহস আনো না নিজেদের মধ্যে। যদি সাহস না আনো তাহলে হবে? আমরা করব জয়, যা কিছু হোক না কেন ক্ষয় করতেই হবে তোমাকে জয়। তাহলে এই জায়গায় রইল এই কর্ণ, কর্ণ বলে দেওয়া আছে, কর্ণ বলে দেওয়া থাকলে তাদের ক্রস করতে হবে, হাফ ইন্টু ক্রসের মড, সেটা মানেই তার ক্ষেত্রফল। আমি একটা এই যে করে দিয়েছি হুবহু সেম বলে দেওয়া আছে 3 দাগ, হোমওয়ার্ক থাকছে ওটা। 19 নম্বর কোশ্চেনে আমি চলে যাব সরাসরি। দেখো 19-এর 1 দাগে কি বলেছে? একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের যদি সংলগ্ন দুটো বাহু এটা হয় তাহলে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। শিখিয়েছি তো, এটা থিওরি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম তো। যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে হাফ ইন্টু এ ক্রস বি করলেই হয়ে যায়। তাহলে ফার্স্ট আমরা এ ক্রস বি বের করব। তাহলে এ ক্রস বি সেটা কি রয়েছে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এর মান রয়েছে 6 2 -3, বি তার মান রয়েছে 4 -1 -2। তাহলে এই যে লিখছি আই ক্যাপ ইন্টু এই কোনাকুনি গুণ করলে হয় -4, একটা মাইনাস দিতে হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস, -3 -1 মানে হচ্ছে শুধুমাত্র 3। ওকে, তারপর রয়েছে মাইনাস জে ক্যাপ, জে ক্যাপের সঙ্গে এটা গুণ করলে হয় -12, আর একটা মাইনাস দিতে হয়।
এই বরাবর গুণ করলে হয় -12 আর এখানে একটা মাইনাস রয়েছে তাহলে +12 প্লাস কে ক্যাপ ইনটু, তাহলে এই জায়গায় রয়েছে -6, এই যে বসালাম একটা মাইনাস দিতে হয়, আর এই বরাবর রয়েছে -8, তাহলে কত রয়েছে, এখানে রয়েছে -7 আই ক্যাপ, আর এটা তো কেটে গেল মানে বাদ, তাহলে এই জায়গায় রয়েছে -14 জে কে ক্যাপ। ওকে, তাহলে এবার কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল, হাফ ইন্টু এ ক্রস বি, তাহলে হাফ রইল এ ক্রস বি তার মডিউলাস, 7 এর স্কোয়ার করলে কত হয়, 7 এর স্কোয়ার এইভাবেই লিখি, 14 এর স্কোয়ার এইভাবেই লিখি, কেন এইভাবে লিখলাম, তাহলে সুবিধা হবে, এই জায়গায় 7 এর স্কোয়ার আছে, এই জায়গায় 7 এর স্কোয়ার আছে, কমন নিয়ে নিই, আর সাইডে বর্গ একক অবশ্যই লিখতে হবে কিন্তু, না হলে কিন্তু খাতা কেটে দেবে, তাহলে 7 এর স্কোয়ার যদি বাইরে চলে আসে রুটের জন্য আবার 7 হয়ে যাবে, 7 এর স্কোয়ার চলে এলে 1 থাকে, 7 যদি বাদ হয় তাহলে এই জায়গায় 2 এর স্কোয়ার থাকে, তাহলে অ্যান্সার হলো 7/2, 2 দুগুণ 4 আর 1 5, তাহলে √5 এত বর্গ একক। ওকে, তাহলে এটা ছিল আমাদের 19 দাগের 1 নম্বর কোশ্চেন। 19 দাগের 2 নম্বর কোশ্চেনটা এবার আমি করব, এগিয়ে যাই সামনের দিকে, তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে করবে, আমি মুছে লিখতে লিখতে যেন পরের অঙ্কটা তোমাদের হয়ে যায়। দেখো 19 দাগের 2 দাগে কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর এটা, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমি আমার বোঝার সুবিধার্থে জন্য এবিসি নামগুলো ধরে নিয়েছি, অর্থাৎ এ মানে হলো এইটা 1 1 2, এইটা হলো 1 1 2। ওকে, বোঝার জন্য আবার লিখে দিই 1 1 2, এই হলো শীর্ষবিন্দু, আর বি মানে হচ্ছে 2 2 3, এই যে 2 2 3, আর সি মানে হচ্ছে 3 -1 -1, 3 -1 -1, শীর্ষবিন্দুগুলো বলে দেওয়া আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে ওর সংলগ্ন দুটো বাহুর মান বের করতে হয়, যে কোনো দুটো বাহু বের করলেই হবে। তাহলে আমি এই যে বের করছি এসি বাহু, এসি ভেক্টর মানে কি সি মাইনাস এ, পুরনো জিনিস কাজে লাগবে। একটা কথায় আছে না কি, যে পুরনো চাল ভাতে বাড়ে, এই জন্য পুরনো জিনিস কখনো ভুললে চলে না। আমাদের যে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোও যদি তোমরা ভুলে যাও তাহলেও কিন্তু চলবে না, যার জন্যই দেখবে আমাদের সমাজটা ধীরে ধীরে অবক্ষয় হচ্ছে, কিন্তু এই জন্য পুরনো জিনিস ভুললে চলবে না। সি মাইনাসে, এর থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হয় 2 আই ক্যাপ, এর থেকে এটা বিয়োগ করলে -2 জে ক্যাপ, আর এর থেকে এটা বিয়োগ করলে হয় -3 কে ক্যাপ। এসি হয়ে গেল। এবার এবি বের করছি, এবি ভেক্টর মানে কি, বি মাইনাস এ, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে শুধুমাত্র আই ক্যাপ, এর থেকে এটা বিয়োগ করলে শুধুমাত্র জে ক্যাপ, এর থেকে এটা বিয়োগ করলে শুধুমাত্র কে ক্যাপ। ক্লিয়ার হলো? তাহলে এইবার আমি কি করব, এদের ক্রস প্রোডাক্ট করব, তাই সেই জন্য আমি লিখছি এসি ক্রস এবি। তাহলে এসি ক্রস এবি করলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই যে লিখে নিলাম। ওকে, এসির জন্য 2 - 2 -3, 2 -2 -3, আর এবির জন্য রইল 1 1 1। ক্রসের জন্য এই যে আই ক্যাপ ক্রস কি করে তো অনেকবার দেখিয়েছি তোমাদের। তাহলে এইটা দিয়ে একে গুণ করলে হয় -2, একটা মাইনাস দিতে হয়, এই বরাবর গুণ করলে হয় -3, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর মাইনাস জে ক্যাপ বসাতে হয়, এই বরাবর গুণ করলে হয় 2, একটা মাইনাস বসাতে হয়, এই বরাবর গুণ করলে হয় -3, তাহলে এটা হয়ে যায় +3 প্লাস কে ক্যাপ। তাহলে রইল 2 অক্ষে 2, একটা মাইনাস বসাতে হয়, এই বরাবর -2, তাহলে হয়ে যায় কত, +2। তাহলে রইল কত, শুধুমাত্র আই ক্যাপ, এখানে রইল -5 জে ক্যাপ, আর এখানে রইল 4 কে ক্যাপ। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি। তাহলে এ ক্রস বি করে তার হাফ যদি করি, তাহলে দেখো তো এ ক্রস বি তার মডিউলাস করলে কত হয়, 1 এর স্কোয়ার 1, 5 এর স্কোয়ার 25, 4 এর স্কোয়ার হয় 16। তাহলে দেখতে পাচ্ছি কত হয়, √42 একক, তাই তো? তাহলে √42, আর ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বর্গ একক দিতে হয়। তাহলে এই হলো আমাদের 19 দাগের 2 নম্বর কোশ্চেন।
ওকে, তাহলে উত্তর এইভাবে রাখতে পারো। আবার যদি কোনো সময় ভাবো যে 2কে আমি রুটের মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে সেটাও রাখতে পারো, এইভাবে রাখলেও কোনো ভুল নেই। কারণ অনেক সময় আমি দেখি বইতে এরকম উত্তর দিয়ে দেওয়া থাকে। ধরো এই জায়গায় 42 রয়েছে, 2 রুটের মধ্যে গেলে হয় 4, 2 দিয়ে উপরে কাটলাম √21 হলো, 2 দিয়ে নিচে কাটলাম সেটা কত হলো 2 হলো, অর্থাৎ √21/2 এরকমও লিখতে পারো, অথবা এটা লেখাই ভালো, এটা দেখতে আরও সুন্দর লাগে। তাহলে এই হলো আমাদের 19 দাগের 2 নম্বর কোশ্চেন। এর মতো হুবহু সেম 19 দাগের 3 নম্বর কোশ্চেন তোমাদের বলে দিয়েছে। তাহলে সেই কোশ্চেনটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্ক কিন্তু করতে হবে, শেখানোর দায়িত্ব আমার, আমি শেখাচ্ছি সব ঠিক আছে, কিন্তু হোমওয়ার্ক তোমাদের করতে হবে ভাই। হোমওয়ার্ক যদি না করো নিজে কিন্তু শিখতে পারবে না। যদি তুমি শুধু দেখে চলে যাও, তোমার জীবনটা কোন সময় নষ্ট হয়ে যাচ্ছে তুমি টের পাচ্ছ না। এই জন্য আমি যে কাজগুলো দিচ্ছি সেই কাজটা সেদিনই করবে। এই ভিডিও যেদিন আপলোড হবে সেই দিনই এই ক্লাস করবে, যা হোমওয়ার্ক থাকবে। আমি যখনই বললাম 19 দাগের 3 দাগ তোমাদের হোমওয়ার্ক, তুমি ভিডিওটা পজ করো, করে আগে 3 দাগ করো, তারপরে তুমি তার পরের অঙ্কটা দেখো। বোঝা গেছে কি? চলো এগিয়ে যাই সামনের দিকে। দেখো 20 দাগের অঙ্কটা যেটা দিয়ে দেওয়া আছে, এটা গত ভিডিওতে আমি করে দিয়েছিলাম তোমাদের, কারণ এটা ডট প্রোডাক্ট দিয়ে করতে হয়। আর আমি বলেছিলাম যে থিওরি শিখবো সেই থিওরি রিলেটেড পুরো অঙ্ক বই থেকে করে ফেলবো। সেই জন্য 20 দাগের অঙ্কটা আমি আগের দিন করিয়ে দিয়েছিলাম। 21 দাগের অঙ্কটা আমি লিখছি। দেখো 21 দাগের অঙ্কে কি বলেছে, মড এ মানে এটা, মড বি মানে এটা, আর এ ডট বি মানে এটা বলে দেওয়া আছে। তাহলে তোমাদের জিজ্ঞাসা করেছে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। ভাষাটা ভালো করে পড়বে, এ ভেক্টরের ওপর বি ভেক্টরের অভিক্ষেপ, মানে শুধুমাত্র অভিক্ষেপ, যেটাকে বলা হয় স্কেলার অভিক্ষেপ, সেটাই নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ভাষাটা লিখছি, এ ভেক্টর এর উপর বি ভেক্টর এর অভিক্ষেপ কি বলা হয়েছে, অভিক্ষেপ। সেই অভিক্ষেপের ফর্মুলা কি জানি, উপরে বসাবো ডট প্রোডাক্ট, তাহলে সেটাকে বসিয়ে নিই, আর নিচে কি বসাবো, যার উপরে বলবে সেটাই নিচে বসাবো। এ ভেক্টরের উপরে বলেছে তাহলে সেটাই নিচে বসাবো। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এই মড বিটা কেন বলেছে? তুমি যাতে ভুল করো সেই জন্যই বলেছে যে মড বি তুমি নিচে বসাবে না মড এ নিচে বসাবে, সেই জন্যই ওটা দিয়ে দেওয়া আছে। তাহলে এই জায়গায় এ ডট বি মানে 3 বলে দেওয়া আছে, আর মড এ মানে 2 বলে দেওয়া আছে। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, তাহলে এটা ছিল 21 দাগের 1 দাগের অঙ্ক। এবার 21 দাগের 2 নম্বর অঙ্কটা করে ফেলি আমরা। দেখো 21 দাগের 2 দাগে কি বলেছে, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপের মান যদি 0 হয় তাহলে ল্যামডার মান নির্ণয় করো। তাহলে এটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি, কি পাওয়া যায়, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের অভিক্ষেপ মানে এ ডট বি বাই মড এ, এটার মান 0 বলে দেওয়া আছে। তাহলে নর্মাল ভাষায় বলতে পারি কি আমরা, যদি ডট প্রোডাক্টের এই মডুলাসটা ওইদিকে গুণ করে দিই তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু 0 পাওয়া যায়। তাহলে অভিক্ষেপ 0 কথার অর্থ হলো ওদের ডট প্রোডাক্টটা হলো 0। পরিষ্কার? তাহলে এই জন্য আমি লিখছি ভাষাটা যে অতএব এ ডট বি ইজ ইকুয়াল টু 0। এ ডট বি করলে পরে দেখতে পাচ্ছি এখানে কত রয়েছে ল্যামডা, আর এখানে কত রয়েছে -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। এই হলো আমাদের 21 দাগের 2 নম্বর কোশ্চেন। পরিষ্কার সবার কাছে? দেখো এইবার আমাদের যে 22 নম্বর কোশ্চেনটা রয়েছে, 22 নম্বর কোশ্চেনটাও সম্ভবত, দেখো এবার আমাদের যে 22 নম্বর কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু আমি আগের দিন করে দিয়েছিলাম গত ভিডিওতে। সুতরাং তাহলে আমি বলতে পারি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ পেজ নাম্বার 36 এবং পেজ নাম্বার 37, তার টোটাল অঙ্কগুলো কিন্তু আজকে শেষ হলো। এবং ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট জিনিসটা কি, অভিক্ষেপ ভেক্টর অভিক্ষেপ কি জিনিস, ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করতে হয়, সামান্তরিকের ক্ষেত্রফল কি করে বের করতে হয়, টোটাল জিনিসটা কিন্তু আমি তোমাদের বুঝিয়েছি। দুটো ভেক্টর লম্ব হলে কি হয়, দুটো ভেক্টর সমান্তরাল হলে কি হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এই দুটো ভিডিওতে শিখিয়েছি। আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের গত দিনের যে ভিডিওটা এবং আজকের দিনের যে ভিডিওটা, এই দুটো ভিডিও পরপর অবশ্যই দেখে নিও। তোমাদের যে ধারণাগুলো রয়েছে ভেক্টর সম্পর্কে প্রত্যেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং ভেক্টর খুব সহজে তোমরা বুঝতে পারবে। চলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে নতুনভাবে নতুন রূপে নতুন কিছু নিয়ে। সেখানে আমি আলোচনা করব অবশ্যই বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ পেজ নাম্বার 38-এর যে অঙ্কগুলো রয়েছে সেটা নিয়েই আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে এবং শিখতে থাকবে। ওকে, এবং ক্লাসটা ভালো লাগলে একটা সুন্দর মতামত অবশ্যই দেবে। টাটা বাই বাই, সবাই ঘরে থেকো, সুস্থ থেকো এবং পড়তে থেকো।